আজকের আলোচনা সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি উপন্যাস মায়া মৃদঙ্গ। আচ্ছা, আমরা তো নারীর প্রতি পুরুষের প্রতি নারীর ভালোবাসার কথা, মিলনের কথা শুনেছি বা দেখেছি, কিন্তু কখনো কি পুরুষের প্রতি পুরুষের টানের কথা বা প্রেমের কথা শুনেছি? হ্যাঁ, সৈয়দ মুস্তাফা সিরাজ মায়া মৃদঙ্গ উপন্যাসে পুরুষের প্রতি পুরুষের এই প্রেমকে, অমোঘ আকর্ষণকে মূল সুর করে তুলেছেন। যদিও সমলিঙ্গের প্রতি এই আকর্ষণ সমকামিতা নয়, এটাই তিনি তুলে ধরেছেন উপন্যাসের মধ্যে দিয়ে। তাহলে এই পুরুষের প্রতি পুরুষের টান এটা আসলে কি? যদি জানার ইচ্ছা হয়ে থাকে তাহলে আলোচনাটা শেষ পর্যন্ত শোনো। আমার এই আজকের আলোচনা এই কারণেই, এত বড় উপন্যাসটা পড়তে অনেক সময় অনেকের ভালো লাগে না বা আকর্ষণ সৃষ্টি হয় না। আজকের আমার এই আলোচনা শুনলে আশা করব তোমাদের মায়া মৃদঙ্গ উপন্যাসটি একবার হলেও পড়ার ইচ্ছা জাগবে। সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত আলকাপ লোকনাট্যে পুরোথা ওস্তাদ ঝাকসু বা ঝাকসাকে নিয়ে অন্যতম উপন্যাস মায়া মৃদঙ্গ। এই মায়া মৃদঙ্গ উপন্যাসের সূচনাতেই ঝাকসুর আলকাপের আসরে আত্মপরিচয় দানের রীতিটি লেখক তুলে ধরেছেন। সেই সঙ্গে আলকাপের শব্দের ব্যাখ্যা প্রদান করেছেন ও যাকে কাপের ভাষায় বলা হয়েছে কল্পনা, সেই সঙ্গে সুচিতা অসুচিতার কথা আছে। ওস্তাদ ঝাকসুর জন্মবৃত্তান্ত আছে আলকাপের দলের নাচিয়ে ছোকরা, যে পুরুষ কিন্তু পুরুষ নয়, নারী কিন্তু নারী নয়, সে হলো শান্তি। এই নাচিয়ে ছোকরা শান্তিকে ঘিরে মায়া সৃষ্টি করা হয়েছে। ওস্তাদ ঝাকসা এই নাচিয়ে ছোকরা বানায়, তাকে শিল্পী বানায়, নাচের সঙ্গে গান করতে শেখায়। ওস্তাদ ঝাকসার আসল নাম শ্রী ধনঞ্জয় সরকার। সে ধনপত নগরের বাসিন্দা। গঙ্গামণি শ্রী ধনঞ্জয় সরকারের 3 বউয়ের মধ্যে অন্যতম। ওস্তাদের গান শুনে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল, তার পরিচয় দেওয়া আছে। আর আছে গঙ্গামণির সঙ্গে শান্তির মিলন দৃশ্য। বিকালবেলা ঘুম থেকে উঠে ওস্তাদ থাকলে ওকে দিয়ে গান না করালে টাকা পাওয়া কঠিন হতো। ফজল গান চালাতে পারবে কি না জানতে চায়। ফজল জানায়, আলবৎ পারব। ওস্তাদ ঝাকসু সকলকে ওঠার নির্দেশ দেয়। ঝাকসু বলে, যে পথে হাঁটছি সেই পথেই মৃত্যু হোক। পথ বদলালে ডাঙায় তোলা মাছের মতো ধরফর করে মরব। জয় মা বাগবাদিনী কি জয়। সকালে অস্ফুট জয়ধ্বনি দেয়। ফজল রান্নাঘরের দিকে গিয়ে বউকে বলে দরজায় খিল এঁটে শুয়ে পড়তে। বউ পাল্টা জবাব দেয়, যে দোজ খেয়ে যায় সেই থাকে। ওস্তাদ ফজলের ঘর এবং ফজলের নামে প্রশংসা করে না। ওস্তাদ এ দিয়ে মশকরা করলে সকলে হাসতে হাসতে পথে নামে। মিঠিপুরে কানাপুকুরে ছোকরাটা মনমরা হয়ে বসেছিল। মেয়েলি ভঙ্গিতে চুল বাঁধে। ওস্তাদকে বলে, আমাকে বুঝি মনে ধরেছে না ওস্তাদজি? ধনঞ্জয় চমকে ওঠে, বলে কে? ছোকরাটা বলে, আমি ভানু গো ভানু, আপনার নতুন মোহিনী। ওস্তাদ চাপা স্বরে গজগজ করে। ফজল ভানুর হাত ধরে ছোকরার হাতের উত্তাপ ভোগ করে। ওরা পথ চলে, ওরা অশ্লীলতা করে, চেঁচামেচি করে পথ চলে। গৃহস্থরা বোঝে আলকাপেরা যাচ্ছে। ওস্তাদ ঝাকসা হাঁটতে গিয়ে দলের পিছনে পড়ে গেছে। একটা ফাঁকা জমির সামনে হঠাৎ থমকে দাঁড়ায়। অন্ধকার আমবাগানে লোকগুলো অদৃশ্য হয়। ভাবে চুপি চুপি পালিয়ে যাবে বাড়ি। দেখবে গঙ্গামণি কি করছে। গঙ্গামণির হয়তো রঙের বাসর বসিয়েছে।
এটাই স্বাভাবিক। গঙ্গামণি তার প্রেমের জন্যে মোহে পালিয়ে আসেনি, এসেছিল অন্য উদ্দেশ্য সিদ্ধ করতে। কালু পাহাড়ের কার্তিক সংক্রান্তি মেলায় 3 রাত্রি বায়নার আসরে গেছে। যে বাড়ি তার আড্ডা, তার পাশের বাড়িতে গঙ্গামণি থাকে। বুড়ো মতো এক মাস্টার গঙ্গার দলপতি। সেখানে আলাপ শান্তির সঙ্গে। শান্তি জানিয়েছিল যে দুপুরে শান্তির সঙ্গে নিমন্ত্রণ গঙ্গাদির কাছে। তারপর শান্তির মারফত গঙ্গার সঙ্গে আলাপ পরিচয়, আড্ডায় আসা যাওয়া। ওস্তাদকে এসে একটা গান শেখাতে বলে। গঙ্গাকে দেখতে শুনতে ভালো নাচের মেয়েদের চেহারার মতো ছিল। শান্তি জানিয়েছিল গঙ্গার শরীর খারাপ। ওরা কালু পাহাড়ের গান সেরে স্টেশনের দিকে আসছিল। ঢপের দলের গঙ্গা পেছন পেছন আসে, স্টেশনে এক কোণে দাঁড়িয়ে থাকে। তাকে ওস্তাদ জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছে ঢপওয়ালি? গঙ্গা হেসে মুখ ফিরিয়ে নিয়েছিল। ট্রেন চলেছে নলহাটি হয়ে আজিমগঞ্জ। গাড়ি বদল হলো। উত্তরে চলেছে ট্রেন। শান্তি গল্পে মজে রয়েছে ফজলের সঙ্গে। ট্রেন থামল জঙ্গিপুর। ঘোড়ার গাড়ি করে সবাইকে পাঠিয়ে ধনঞ্জয় সরকার গঙ্গাকে খুঁজেছে। ঝোপ থেকে গঙ্গার উদর। ধনঞ্জয় জানতে চায়, ঢপালি কোথায় যাবে? সে জানিয়েছে যেখানে তারা যাবে। গঙ্গা কাঁদছে। ধনঞ্জয় জানায় ঘরে আরও 2 সতীন আছে। শেষ পর্যন্ত গঙ্গাকে রাখার জায়গা হয়ে গেল। ভক্ত আর চেলারা মিলে ঘর বানিয়ে দিল, যদিও সমাজ বিমুখ। ঝাকসু ভেবেছিল গঙ্গামণি জলকে গেছে। শান্তি আপন ভোলা, সেও হয়তো কোথাও বেরিয়েছে। কিন্তু গঙ্গার ধারে গিয়ে দেখল গঙ্গা শান্তিকে মিলিত অবস্থায়। ওস্তাদ ডাকলো, শান্তি। সঙ্গে সঙ্গে শান্তি ভয় পেয়ে পালায়। ফজলের চোখে সারা জীবনের সঙ্গী ওস্তাদ ঝাকসুকে বুঝতে পারেনি। ওস্তাদের বড় বড় টানা টানা চোখ একদিন সরল ছিল। মনের ভাব বোঝার পক্ষে তা ছিল সহায়ক। তার বাবার সঙ্গে ছেলেবেলায় শখবন্ধ ও সর্বণী আলুর খেতে গেছে। দেখেছে আকাশ, গভীর কালো জলের সুন্দর নদী, জলকে যাওয়া সুন্দরী মেয়েদের চপল হাসি। এই লোকটা এখন রাত জেগে দুনিয়ার সবার থেকে আলাদা মানুষ হয়ে গেছে। এখন নিষ্ঠুর ঘোলাটে চোখ কী করতে চায় তা কেউ জানে না। রাতে ওস্তাদ আসর ছাড়া কিছু চেনে না। আসরে গান গায়, ছড়া বলে। লোকটা ব্যস্ততায় ছটফট করে। তার ব্যস্ততার ফজল কারণ জানতে চায়। ধমক খায়। ফজল একটু হেসে চুপ করে যায়। বলে, পুরুষ কখনো নারী হয় না। মনে মনে বলে, ভুলোর পেছনে ছুটো না। নারীর যা কিছু ভালো তা পুরুষের মধ্যে কখনো দেখা যায় না। সেই জন্যেই আলকাপের ছোকরারা শান্তি বুকে হন্তা দিয়ে পালায়। সেই সব কথা বলার জন্যে ফজল কয়েকবার ওস্তাদকে ডেকেছে, কিন্তু ওস্তাদের সাড়া পায়নি। ফজলের বাড়ির উঠান থেকে বিনোদিঘি গ্রামের মেলার দিকে যাত্রা শুরু হতো। জুয়ারি চন্দ্রমোহনের মেলা। আড়ম্বর নেই, তবে জুয়ার আসরে জুয়ার জাঁকজমক আছে। ফজল ওস্তাদকে চন্দ্রমোহনের বায়নার কথা মনে করিয়ে দেয়। সুফলের কথা এই অংশে বিবৃত হয়েছে। সুফল ওস্তাদের প্রথম ছোকরা। বেশি টাকার লোভে অন্য দলে পালিয়েছিল। এরপর এসেছে শান্তি, মাহারা অনাথ বাগদি বাড়ির ছেলে। অন্যদের এঁটো কাটা খেয়ে জীবন। চোখে পড়ে যায় ওস্তাদের। ওস্তাদি দলে নিয়ে এসেছে সুন্দর দেখতে শান্তিকে। কথা মতো গাড়ি এসে গেছে। গোছগাছ সম্পূর্ণ। উঠানে পড়ে আছে হারমোনিয়ামের বাক্স, তার উপর ডুগি তবলা, শান্তির পেন্টের বাক্স। বসে আছে বাহক রঘুনন্দন। বিকালবেলাতে দলের সবাই চলে এসেছে কথা মতো।
বসে আছে। ফজলের বউ এসব পছন্দ করে না। স্বামীকে দল ছাড়ানোর বহু চেষ্টা করেও পারেনি। ফজলের ছেলের জ্বর, ওষুধ পথ্যির নাম নেই। এ নিয়ে ফজলের হেলদোল নেই। ওস্তাদ যেন হঠাৎ ঘুম থেকে জেগে উঠে ফজলকে লম্ফটা আনতে বলে। বায়নাপত্রটা দেখে। বায়নাপত্রে লেখা আছে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া বায়না খেলাপ করা যাবে না। ৪৯ সুফল পালিয়েছিল, বুকটা ওস্তাদের হাহাকার করেছিল, অন্য দলে গান গাইছে। ওকে সামনে পেলে ওর কলেজেটা ছিঁড়ে নিত। পুরনো দিনের স্মৃতিচারণায় ডুবে যায় ওস্তাদ। ফজল পুরান দিনের কথা ভাবতে বারণ করে। বায়নাতে শান্তির নাম নেই। ধনপদ নগরে সব সইয়ে ছিল গঙ্গা। ধনপদ নগরের চাই সম্প্রদায়ের মানুষ। কোনো এক সময় বিহারের অনুর্বর জায়গা থেকে ওরা এসেছিল। খোট্টায় বলিতে কথা বলে, তবে বাংলাও বলে। আচারে বিচারে বাঙালি হয়ে গেছে। এখান থেকে আলকাপের বহু ছোকরা সংদারের সৃষ্টি হয়েছে। বেশ মানিয়ে নিল গঙ্গামণি। ওস্তাদকেও ঘরের টানে টানল। ওর স্ত্রী কমলবাসিনী বা সুখলতা যা পারেনি গঙ্গামণি তাই পারল। ওস্তাদ পেল নারীর ক্ষুধা মেটাবার আশ্রয় ঘর। শরীর ক্রমশ অপটু হচ্ছে, গলাতেও আগের মতো কুলাচ্ছে না। বয়স হয়েছে, এই সময় এই আশ্রয়টুকুর বড় প্রয়োজন ছিল। তবে আশোরার ঘর একাকার হয়ে ওঠে অনুভবে। ঝাকসুর দল এসেছে, চন্দ্রবাবুর মেলার লোকেরা নড়ে চড়ে বসে। তখন গোপাল ওস্তাদের আসর চলেছে হাস্য রসাত্মক পালা। গোপাল ওস্তাদের। ওস্তাদ ঝাকসু দেখে নাক সিটকায়, সাজঘরের তাঁবুতে ঢোকে। ওস্তাদজি সম্বোধন করে চন্দ্র জুয়ারি ঢুকে কাঁধে হাত রাখে। ওস্তাদ শুধায়, চন্দ্রবাবু ভালো আছেন কি না? চন্দ্রবাবু ওস্তাদকে খাতির করে বিছানায় বসায়। সধু বা সৌদামিনীর কথা জানতে চায়। ওস্তাদ চন্দ্রমোহন গভীর হয়ে যায়, বলে, ছাড়ুন ওসব চুরিওয়ালির কথা। চন্দ্রবাবু শান্তির কথা জানতে চায় ওস্তাদের কাছে। ওস্তাদ জানায় শান্তি পালিয়েছে। চন্দ্রবাবু আশঙ্কা প্রকাশ করেন। ওস্তাদ জানায় শান্তি না থাকলেও সে আসর চালাতে সক্ষম। ওস্তাদ বাইরের দিকে পা বাড়ায়, জানতে চায় রাগ হলো কি না। হাত ধরে টানে ওস্তাদের। শেষ পর্যন্ত বসতে হয় ওস্তাদকে। নবা চা দেয় ওস্তাদকে। ওস্তাদ নীরবে চা পান করে। এক সময় চন্দ্রবাবু মেলার ভিড়ে মিশে যায়। গোপাল আসর জমিয়েছে। ঝাকসুর কিছু ভালো লাগে না। গোপালের কাপের বিষয় হলো গায়ের দুষ্টু ছেলে আঁকড়ে, বাবা মা তার বিয়ে দিচ্ছে না। এই নিয়ে হাস্যরসাত্মক ঘটনা, অশ্লীলতা আছে। ঝাকসুর কাছে মনে হয় আলকাপ লোকশিক্ষার বাহন, কিন্তু গোপালের কাপে তা নেই। শ্রোতা সাধারণের জন্যে তার দুঃখ হয়। ঝাকসু ঠিক করেছে আজ সে বিশ্বাসঘাতিনী নারীর কাপ নেবে। গঙ্গামণির কথা মনে পড়ে, সেও কি পালিয়ে যাবে? মনিরুদ্দিনের ছাত্র ধনঞ্জয় সরকার বা ঝাকসু? মনিরুদ্দিন বলেছিল কাপের পথ গোনা বা পাপের পথ, কিন্তু সেই পাপের পথই নিয়েছে ঝাকসু। মনিরুদ্দিনের কাছে এজন্যে মাপ চায়। মনিরুদ্দিন একজন মৌলানা, তবুও হিন্দু বেদ পুরাণ তার কণ্ঠস্থ। ছিপছিপে ফর্সা ধুতি পাঞ্জাবি পরে আসরে দাঁড়ালে সভাকবি মনে হয়। এই মনিরুদ্দিন একদিন কেঁদেছিল পুরুষকে নারী সাজিয়ে লোকের মনে নেশা ধরানোর জন্যে। নিজেও মজেছে। এই সমকামিতা অশ্লীল হয়ে মনে হয়েছে একদিন। অবশেষে মনিরুদ্দিন একদিন মারা যান। এসব ভেবে শরীরটা হিম হয়ে আসে ঝাকসার। মেলাতে ইতিমধ্যে রটে গেছে
গুঞ্জন চলছে। ভানুতে লোকের মনে মজে না, শান্তিকে চায়, কারণ শান্তির শরীর পুরুষ হলেও সামান্য সাজেই ওকে নারীর মতো লাগে। ওকে অনেকে সিনেমার অভিনেত্রী মধুবালা বলে ডাকে। তবে শুধু ছোকরা নিয়েই আলকাপ নয়, ভিড় থেকে ফরমাস ওঠে সং ফার্স্ট দিতে। ছোকরার গান শেষ হলে সংগাল উঠবে, ছোকরার সাথে ডুয়েট গাইবে, নাচবে ফজল, গাইবে তার বদলে ওস্তাদ ঝাকসা উঠে গান গায়, রাগিনীর গান ধরে। কিছুক্ষণের মধ্যে গুঞ্জন ওঠে, এ মেলার আসর বেল্লালাপনা চায়। অবশেষে মেলার আসর জমে ওঠে। ভোর হয়, শীতের ভোরে ঝিমুনি সবে কেটেছে। সব আলকাপের দলের লোক এই ভোরের আসরের সুযোগ পেয়েছে। গোপালের দল, তারা মানিক ফকিরের কাপ শুরু করেছে। জীবন্ত আসর। প্রসন্ন খবর এসেছে, ছোট বউ গঙ্গামণি বিষ খেয়েছে। মেলার বাইরে দিঘি, দিঘির পাশে আগুন জ্বেলেছে ফজল। ওস্তাদ আগুনের দিকে মুখটা ঝুঁকিয়ে রেখেছে, চোখ দুটো বোজা। প্রসন্ন খবর দিয়ে চলে গেছে, যাওয়ার সময় বলে গেছে ধনপতনগরের লোক আর তার মুখ দেখবে না। সে বড় নিষ্ঠুর, সত্যিই নিষ্ঠুর ঝাকসা। কারণ কমলবাসিনীকে পায়ে দোলে সুখলতাকে ঘরে এনেছিল, ও সুখলতাকে পায়ে দোলে গঙ্গামণিকে ঘরে এনেছে। ফজল ঝাকসাকে পুলিশের ঝামেলা বোঝাবার চেষ্টা করে। ঝাকসা ওসব পাত্তা দেয় না, কারণ সে জানে জনগণ তাকে ভালোবাসে, এর জন্যে তার অহংকার আছে। কিন্তু তা আসরের মানুষ আর সংসারের মানুষ এক নয়। কিন্তু ফজলের মনে প্রশ্ন জাগে, কেন বিষ খেল গঙ্গামণি, কেন শান্তি পালালো? কিন্তু ওস্তাদকে কথা জিজ্ঞাসা করতে সাহস পায় না। হঠাৎ ওস্তাদ ডাকে, ফজল। ওস্তাদ জানতে চায় গঙ্গামণির বিষ খাবার খবরে এই যে সে গেল না, এটা ঠিক হলো না ভুল হলো? ফজল জানায় তার ভুল হয়েছে, কারণ গঙ্গামণি তার বউ। ওস্তাদ হাসে, তারপর জানায় সন্ধ্যাবেলায় গঙ্গামণি আর শান্তির জোর লেগেছিল। ফজল এবার বুঝতে পারে শান্তি কেন পালিয়েছে। তারপর আসরের ব্যাপারে মন দেয়। চাঙ্গা হবার জন্যে চন্দ্রবাবুর ঘরে যায় মাল খেয়ে চাঙ্গা হবার জন্যে। আসরে সর্বত্র মানুষ অঘোরে ঘুমাচ্ছে। কে জানে কিসের টানে এসেছিল এই মেলায়। আসরে রঘু রান্নার আয়োজন করেছে। ওস্তাদ ঝাকসা নেশায় টলতে টলতে চলে যায় কোথায়? এ নদীর নাম পদ্মা। সামনে দাঁড়াতেই বুক হাহাকার করে ওঠে। ওরা পাকিস্তান দেখে দলের লোকেদের মনে শূন্যতার অনুভব তৈরি হয়। আলকাপেরা হিন্দুস্থান পাকিস্তান নিয়ে ছড়া গায়। দুপুরবেলায় পদ্মায় নেমে গান গায়। ওস্তাদ বলে, যদি হিন্দু মুসলমান হানাহানি লাগে, তবে আমি ওস্তাদ ঝাকসু আর তুল ফজল কি করবো রে? সে কি লাঠি মারবে, না সে তাকে লাঠি মারবে? ওস্তাদ জানায় সে এইভাবে এসেছিল মানুষ দেখতে। কিন্তু মানুষ দেখা গেল, কিন্তু চেনা গেল না। ওস্তাদ যে মেলার কোন এক দোকান ঘরে ঘুমাচ্ছে, সামনে জলধারার এক বালির ঢিবির চূড়ায় বসে আছে। মন খারাপ? ফজল সেখানে যায়। ওস্তাদ কাঁদছে, কিন্তু মুখে বলে সে কাঁদছে না। এ কাঁদন আনন্দের কাঁদন। যদি শান্তি বিষ খেয়ে মরত তাহলে কেমন সে ভাবে বাঁচত। এ কথা ভেবেই সে কাঁদছে। আলকাপের গোপাল ওস্তাদ চন্দ্রমোহনের কাছে জানতে চায়, তিনি নাকি ঝাকসুকে 70 টাকা রাত দিচ্ছেন। এটা ঠিক না, কারণ ঝাকসু আসর রাখতে পারছে না, লোকে নিচ্ছে না, দলে শান্তি নেই। গোপাল ওস্তাদ জানায় তার দল চালাতে বহু খরচ। চন্দ্রজুয়ারি জানায় সেটা বায়না করার আগে মনে করা উচিত ছিল, তবে চালিয়ে যাওয়া আমি আছি। গোপাল জানায় এবার ঝাকসুকে গঙ্গা পার করে ছাড়বে। গোপাল রহিমপুরের সঙ্গে লড়াই করে দেখাবে। চায়ের দোকানে ওস্তাদ ঝাকসার সঙ্গে দেখা হয় চন্দ্রমোহনের। থানায় দারোগা আসে। ফজল সাইকেলে গঙ্গামণির কি গতি হলো জানতে গেছে। ওস্তাদের স্বার্থে তা জানা দরকার।
সেবার ফতেগঞ্জের মেলায় খবর এসেছিল ঝাকসার বড় ছেলে সাংঘাতিক অসুখ, কিন্তু ঝাকসু যায়নি। এলোমেজ মরলেন, সুখলতা তুলকালাম কাণ্ড বেঁধে গেল। মেলা শুদ্ধ লোক জমা মারতে লাগলো। সুখলতা হার মেনে চলে গেল। ফজল বলল, আসলে তুমি মানুষের জ্ঞান দাও, কিন্তু কাজে যে অন্যরকম। ওস্তাদ জানায় তার বড় জ্বালা। গঙ্গাপার রাত থেকে 2 লোক এসেছে, এক রাতের আসর। রাঢ় অঞ্চলের বায়না সাধারণত ঝাকসু ছাড়ে না, কারণ ওরা মিহি চালের ভাত খায়। ঝকঝকে রাস্তাঘাট, মানুষেরা শিক্ষিত, বিচক্ষণ, শাস্ত্র বোঝে। আর গঙ্গার পূর্ব পার বাগড়ি থেকে কালান্তর, পদ্মা থেকে সোজা দক্ষিণে নদিয়া কুচলার সীমান্ত অবধি অঞ্চল গরিব দুঃখী। রাঢ়ের দিকে সবার দৃষ্টি। তাদের এঁটোকাটা খেয়ে এরা বেঁচে থাকে। রাঢ়ে ফসল কাটা শুরু হলে সেখানে ভিক মাংতে যায়। যাদের জমি আছে, সবজি আনাজপাতি ফলে, তারা রাঢ়ে যাতায়াত করে। এই রাঢ়ের লোকেরা আলকাপের পরবিরু। ওরা আলকাপকে বলে ছ্যাঁচড় বা ছ্যাঁচড়া। রাঢ়েরাও অগুনতি। আলকাপ দল আছে, কিন্তু অত্যন্ত নিম্নমানের। ওখানে আলকাপ ইতর লোকে দেখে, ইতর জনে শোনে। ঝাকসার ইচ্ছা রাঢ়ে আলকাপের কদর বাড়ুক, তাই যখনই ঝাকসা কাপ করতে রাঢ়ে যায়, ভালো ভালো কাপ দেয় আসরে। লোক দুটো এসেছে রাঙামাটি থেকে, শিক্ষিত মানুষ। রাঙামাটির নাম ইতিহাসে আছে। আদি নাম কর্ণসুবর্ণ, লোকে বলে কানা সোনা। লোক দুটির নাম পরিতোষ ও হাতেম আলী। ঝাকসু জানায় 100 টাকা লাগবে। ওরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে। জানায় পাড়ার এবং আশেপাশের দল তামাক আর তেলের বিনিময়ে গান করে। যারা নামি তারা 25-30 টাকায় কাপ দেয়। এসব কথা শুনে ঝাকসুর মাথায় আগুন জ্বলে। বলে, যা বলছি ওটাই লাগবে। ওদের সঙ্গে দরদাম নিয়ে বাকবিতণ্ডা হয়। অবশেষে হাতেম আলী পকেট থেকে 10 টাকা নোট বার করে বায়নার পত্র চায়। ঝাকসু জানায় 55 ভালো মুসাবিদা করে, এই করবে। ফজল সাইকেলে ফিরে আসে। মনে পড়ে যায় ভয়ঙ্কর দৃশ্যটা, নির্জন পথের ত্রাস। মনে হয় ঢপওয়ালির চুল এলোমেলো, মুখের দুপাশে মাংস নেই, বড় বড় দাঁত, চোখ দুটোয় গর্ত। মাটি থেকে টেনে তুলেছে শেয়াল। বাঁধের কাছে প্রসন্নকে পায় বলে পোড়াবার কয়েকটা কাঠও জোটেনি ভাই। পাটকাঠির তো অভাব নেই, অমন করে পুঁতে দিলি। খানিকটা ঝাঁটাও যদি গেড়ে দিতিস ওপরে। প্রসন্ন কথা বলেনি, তবে প্রসন্ন ঝাকসু মানুষ নয়, একটা আজরাইল। গভীর দুঃখে চলে এসেছিল ফজল। প্রসন্ন বলেছিল, বউ বলেছিল ইঁদুর মারা বিষ আনতে গাছের গোড়ায় দেবে। সেই গল্পই করেছিল গঙ্গামণিকে। গঙ্গামণি সেই বিষ চেয়ে নিয়ে গিয়ে খেয়েছিল। সেই থেকে তার বউ দাঁতে কুটোটি কাটছে না। গঙ্গা বৌদি মারা যাবার পর 2 মাপ মরদ আর সুখী বৌদি মিলে 3 জনে ধরাধরি করে শিমুলতলা নিয়ে গিয়ে পুঁতে দেয়। প্রসন্নকে গালমন্দ দিয়ে ডাকছে ওর বউ। ভয় লাগছে নিশ্চয়। প্রসন্ন বাড়ির দিকে দৌড় দেয়। নিজেকে বড় ছোট মনে হয় ফজলের। ছোট ওস্তাদের উদ্দেশ্যে সালাম জানায়। ওস্তাদকে মনে হয় শয়তান রাজার ভার। আলকাপেরা সাধারণত হল্লা করতে করতে হাঁটে, কিন্তু এই দলটা নীরব, তীর্থযাত্রীদের মতো গম্ভীর। সাঁওতাল পাড়ার আধুনিক আলকাপেরা কালো পাথরে তৈরি নিখুঁত গ্রিক ভাস্কর্যের মতো। বিশাল দেহি ম্যানেজার আলী, তার কাঁধে চিত্র বিচিত্র ব্যাগ, কোমরে একটা খয়েরি সুতি চাদর জড়ানো, শ্যাওলা রঙের পপলিনের হাফ শার্ট, পরনে টাটকা কাঁচা ধুতি, হাঁটু অবধি গোটানো পায়ে পামছু। হারমোনি বাদক
কাদু বা কাদের আলী, শৌখিন ছিমছিম ধোপ দুরস্তর বাবু, নীলচে ফুল শার্ট, হাতে ঘড়ি, কোঁচা ধুলায় লোটায়, বেটে শ্যামবর্ণ সুশ্রী, কাঁধে ব্যাগ। ঘনশ্যাম বাগদি ওরফে কাবুলের জামা কাপড় ছকছকে, অনেকটা লম্বা, রংটা ময়লা, মাথায় বাবরি চুল, জুতো পরেনি, হাতে সুন্দর ছড়ি, মুখুজ্জেদের পকেটে ছিল নন্দ, বড় চঞ্চল, কাবুলি চম্পলে আওয়াজ তুলে হাঁটে, হাতা গুটানো সাদা শার্ট পাজামা স্টাইলে ধুতি পরা, কোমরে জড়ানো তুষের চাদর, কম বয়সে নানান অত্যাচারের ছাপ মুখে। সামনের ডাঙাটার কাছে পৌঁছলে সে গাঁজা খাবে। সুবর্ণ দলের প্রাণ পাখি, সবুজ বুশশার্টের মতো গায়ে পরানি সবুজ পাজামা, পায়ে সরু ফিতে স্লিপার, দুহাতে 3টে করে 6টা চাঁদির বুড়ি, খোলা চুল কোমর পর্যন্ত, মুখ ফেরালে চমক লাগে, মেয়ে না ছেলে, ছেলে না মেয়ে। সবার আগে চলেছে কালা বাউরি, দলের গুণিন, তবলা ফাঁসানো, গলা বসানো, গান জমেছে না এমন সব দুর্ভাগ্য আটকাতে সে সিদ্ধহস্ত। সুবর্ণের সঙ্গে রসিকতা চলে, তামাশা চলে, পথ চলতে চলতে কাবুল নন্দ কাদুর সঙ্গে রঙ্গ রসিকতা করে। মনে পড়ে বালুচরে ঘর তারা বাঁধে, নতুন মাস্টারের কথা ভাবে, নতুন মাস্টারকে ভালোবাসে সে, কিন্তু সে তো পুরুষ মানুষ। এখন সুবর্ণ 17 বছরের কিশোর। একদিন কি তার মন পাল্টে যাবে? গোমস্তাবাড়ির উঠানে চট টাঙিয়ে হারিকেনের আলোয় ছোট আসর তৈরি হয়েছে। তারা উপস্থিত হলেই জয়ধ্বনি দিয়ে শুরু হবে আসর। সাঁওতাপাড়ার বিখ্যাত সংগাল আনিস এসেছে। আনিস সুবর্ণকে নিয়ে গুজ গুজ ফুসফুস চলে। নতুন মাস্টারকে ডেকে নিয়ে যায়। আনিস বিখ্যাত রোড কনস্ট্রাক্টরের ছেলে, ম্যাট্রিক পাস, বাবার মৃত্যুর কনস্ট্রাক্টরি করতে গিয়ে লোকসান খেয়ে ফতুর হয়েছে। এই আনিস একদিন আলকাপের দলে ভিড়ে যায়। শোনা যায় রাঙামাটিতে ওস্তাদ ঝাকসার সঙ্গে লড়াই হবে। আনিস সনাতন মাস্টারকে নিয়ে সাইকেলে পথ চলে। আনিস বলে, সনাতনকে ভালোবাসে সুবর্ণ। সনাতন মাস্টার সুবর্ণকে কোনোদিন কোনো মতে পুরুষ ভাবতে পারে না। চোখে মায়া জড়িয়ে যায়, ভাবে সত্য যৌবনবতী ঈশ্বরী মেয়ে। প্রথম দিন তার কণ্ঠস্বরেও ভুলে হয়েছিল। সনাতন সুবর্ণের নাচ গানের মধ্যে যেন কাকে খুঁজে পায়। আবার বাউন্ডুলে জীবনে আশ্রয় পাবার জন্য সনাতন কাউকে খুঁজে পেতে চেয়েছে। আবার মানুষের ভিড়ে নিজেকে জাহির করার লোভেও আছে সনাতন মাস্টারের। সনাতনের ইচ্ছা ফিল্মে গান নয়, কবিয়ালের মতো তত্ত্ব নিয়ে গান বাঁধতে চাইছে। এরই সাধনা চলে নিরন্তর। একটা কিছু হওয়ার জন্যে লোকের ফরমাশে মাস্টারি করেছে সে। কলকাতা গেছে, বোম্বে যাওয়ার ইচ্ছা ছিল। কলকাতায় হন্যে হয়ে ঘুরে কঙ্কাল হয়ে ফিরে এসেছিল সে। অবশেষে সনাতন হয়ে ছ্যাঁচড়া দলের মাস্টার। কিন্তু তার অনেক গুণ, অনেক আশা ছিল। পাড়াগাঁয়ে দল শিক্ষা এসব ভেবেছে। আজ আর দল ছেড়ে যেতে ইচ্ছা করে না। পরের দিন ধরে রাগ করে চলে এসেছিল, কিন্তু সুবর্ণের জন্যে মন কেমন করেছে। সুবর্ণের জন্যে জিনিসপত্র কিনেছিল টুকিটাকি। একটা দুলও ছিল। দুল দেখে সুবর্ণ হেসে বলেছিল, ওমা, দুল কি হবে? দুল পড়লে লোকে কি বলবে? সনাতন লজ্জা পেয়ে ফেরত দেবার কথা বলেছিল, কিন্তু সুবর্ণ তা আসরে পড়ার কথা বলে। সনাতন আসরে উপস্থিত হয়ে দেখে জনসমুদ্র বুকে ভরে টিপ টিপ পেট্রোম্যাক্স জ্বলছে। সনাতন মাস্টারের মনটা ক্ষুব্ধ, কারণ সে অপরিচিত নতুন মাস্টারকে অনেকে চেনে, কিন্তু তাকে কেউ চেনে না। ম্যানেজার আহ্বান করে, সুবর্ণ পা ছুঁয়ে প্রণাম করে, কিন্তু মুখটা জ্বলে ওঠে। এই আসরে বিবরণ আছে। ওস্তাদ ঝাকসা এদের প্রশংসা করে।
ওস্তাদকে কেউ চেনে না। পরে উঠে দাঁড়িয়ে ঝাকসা বলে, অধমের নাম ধনঞ্জয় সরকার। আপনারা বলেন ওস্তাদ ঝাকসা। প্রচণ্ড হাততালির শব্দ। সুবর্ণ সনাতনকে ওস্তাদ সম্বোধন করে জানায়, কি আশ্চর্য। সনাতন বলে, আমি ওস্তাদ। এই দেখো, ওস্তাদের রাজা দাঁড়িয়ে আছে, আমি ওকে প্রণাম করব। ওস্তাদ ঝাকসার আসরে গানের বিবরণ দেওয়া আছে। ওস্তাদ ঝাকসা তত্ত্বকথা শুনে সনাতন মুগ্ধ। দুপুরে খাওয়া শেষ করে ওরা স্কুলের বারান্দায় বসে আছে, পরস্পর গল্প অভিজ্ঞতা বিনিময় হচ্ছে। একটু পরে দুটো দল দুদিকে চলে যাবে। ওস্তাদ ঝাকসা বসেছে বেঞ্চে, পায়ের কাছে শতরঞ্জি পর সুবর্ণকে বলে, এ শালা নির্ঘাত অনেক মানুষের বুকে ছুরি মারবে। তারপরেই স্বভাব সিদ্ধভাবে হো হো করে হেসে বলে, রাগ করলি রে সুবর্ণ? ছোকরাদের আমি ওই নামেই ডাকি। তবে বুড়োর কথা রাখিস। ওই ভদ্রলোক ব্রাহ্মণ সন্তানকে আর ভেলকি দেখাস নে। সুবর্ণ জানায়, সে আমার খুশি, তবে ওস্তাদ যে নিজেকে বুড়ো বলেছেন কেন? তিনি তো রাজপুরুষের মতো দেখতে। ওস্তাদ ঝাকসা হাসে। এইসব রসিকতা হবার পর ওস্তাদ যে জানায় সে সুবর্ণকে পরখ করে দেখবে ছেলে না মেয়ে। সনাতন মাস্টার ভাবে, একটু আগে যে লোকটা তত্ত্বকথা বলেছিল তার মুখে এই অসভ্যতা দেখে, কদর্য ভাষা শুনে অবাক হয়। সুবর্ণ বুক চিতিয়ে বলে, বুক দেখলেই তো বোঝা যায় ছেলে না মেয়ে, ডাক্তারির দরকার কি? ওস্তাদ ঝাকসা সত্যিই পরীক্ষার জন্য বুকের দিকে হাত বাড়িয়েছে, কিন্তু সনাতন এখনো বিশ্বাস করতে পারছে না। একটু পরে পয়সা করে মিটে যায়। বিদায় দিতে মাঠ অব্দি আসে বহু লোক। সনাতন ক্ষুব্ধ, কিন্তু ম্যানেজার আমির আলীকে ওস্তাদ ঝাকসা বশীভূত করেছে। চিড়িটাঙ্গার আসর বায়না আছে, কয়েকজনকে হায়ার করতে চায় ঝাকসা। আসর পিছু 50 টাকা। ওস্তাদ ঝাকসা আর কজন সঙ্গে থাকবে? ভানু আর অন্যান্যদের বিদায় দেবে। খুব বড় জায়গার আসর, গুণীমানী ভদ্রজনেরা উপস্থিত থাকবে। সুবর্ণের মতো ছোকরা টাটকা থাকবে, তাহলে ঝাকসা কাউকে পাত্তা দেবে না। ম্যানেজার আমির আলী ঝাকসার প্রস্তাবে রাজি। সুবর্ণকে মাইনে দেবার জন্যে, তার সাজ পোশাকের জন্যে। সনাতনের মাস্টার রাজি নন, কিন্তু সুবর্ণ যে বড় ওস্তাদের কাছে শিক্ষা পাবে। সুবর্ণের উপর ভার পড়ে সনাতন মাস্টারকে রাজি করানো। সনাতন জানায় সে অনেক দল শিক্ষার জন্যে ধরে ফেলেছে, যাবে কি করে? সুবর্ণ বলে, তার সঙ্গে কি এটা কথা ছিল? কেন দল ধরনের যদি সাঁওতা পাড়ার এরা কোনোদিন অসম্মান করে? সুবর্ণ বলে, তাহলে আপনার সঙ্গে পালিয়ে যাব? সনাতন বলে, আমার সঙ্গে পালিয়ে যাবি? দলের লোকেরা এগিয়ে গেছে। সুবর্ণ সনাতন মাস্টারের হাত ধরে গা ঘেঁষে করে পথ হাঁটে। বলে, ঘর নয় দল বাঁধা। তারপর গান করব, কিন্তু একদিন যখন বয়স হবে তখন কি হবে সুবর্ণ জানায়, ও বুঝেছি, যখন বয়স হবে তখন আর আমাকে ভালো লাগবে না আপনার। সনাতন ওর নরম নিটোল হাতটা নেয়। শেষ পর্যন্ত সনাতন রাজি হয়। সুবর্ণ ছুটে যায় ম্যানেজারকে কথাটা জানাতে। ঝিঝিডাঙ্গা নলহাটির ওদিকে খুব বড় ঝামেলা বসে এখানে। চৈত্র মাস পর্যন্ত থাকে। অনেক বাউল বৈষ্ণব আসে, আসর বসে। একবার যাওয়া হয়েছিল, সনাতনের সারা রাত হরিপদ বাউল আর সোনা বৈষ্ণবীর সঙ্গে গান গেয়েছিল, বড় ভালো লেগেছিল। সে ঠিক করে যাবে, সুবর্ণের সঙ্গে ডুয়েট দেবে, স্বাধীনভাবে ছড়া গাইবে, আত্মপরিচয় খচিত হবে। সনাতন গুনগুন করে গান ভাসতে থাকে। গানখানা যেন অতি পরিচিত। মেঠো পথে চলতে চলতে সনাতন বাঁশি বাজায়। ওস্তাদজি বলেছিল, বাঁশি ভালো, তবে দেখবেন আপনার দামি গলাটা খুন করবেন না। শরীরের এক যন্ত্র ছিল, ডাবল কাজে করবেন না। ফজল হেসেছিল, ওস্তাদ রেগে উঠেছিল। সনাতন ভেবেছিল সুবর্ণ মোহিনী তো নটি নয়, এক অমূর্ত সুবর্ণলতা। সুবর্ণের কাঁধে ফজল হাত রাখে, তারপর বুকে। সনাতন নিরাসক্ত থাকে। ঝিঝিডাঙ্গা সারাটা রাত ঝিঝি পোকা ডাকে। সবাই ক্লান্ত। পেছনে মেলা, বড় মেলা, দোকান, সার্কাস, ম্যাজিক,
সিনেমার তাঁবু, কাছারি বাড়ির একটা ঘরে ওদের আড্ডা। যে যার মতো শুয়ে বসে বিশ্রাম নিচ্ছে। দরজার সামনে ভিড়, সবাই চোখরা খুঁজছে। সুবর্ণ মাথাটা চাদরে মুড়ি দিয়েছে, নয়তো নানান রকম কথা বলবে নানা লোকে। ঝাকসুর লোকেরা শান্তির কথা বলে কেউ কেউ। লাইক পক্ষের লোক আছে, মাথায় মারোয়ারি টুপি, পরনে প্যান্ট শার্ট, বাঘেরি ভাষায় কথা বলে। এক বস্তা মুড়ি, এনামেলার হাঁড়ির ভর্তি গুড়, এক বালতি জল, এক বোঝা শালপাতা, সবাই গুড় মুড়ি খায়। সুবর্ণ কোচেরে মুড়ি নেয়। সনাতন ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুম ভেঙে গেল। এ কোথায় শুয়ে আছে? মেলার আওয়াজ কানে আসে। পরক্ষণে দেখিয়ে তাকে সুবর্ণ জড়িয়ে ধরে শুয়ে আছে। মায়া হয় তক্ষুনি, হঠকারিতায় মাথায় কি এক হঠকারিতায় জড়িয়ে ধরে, সুবর্ণকে চুমু খায়। সুবর্ণ জেগে ওঠে, জড়ানো গলায় বলে, ফজলদা, সবসময় কি ভালো লাগে না? সনাতন আর শোয় না। কি ভাবলো সুবর্ণ? সে এমন ইতর হয়ে পড়ল কেন? বটগাছের নিচে কয়েকজন বসে আছে, তারা ডাকে, আসুন মাস্টারজি। ফজল, আনিস আর কাকদ্বীপ বসে আছে, ওদের সঙ্গে মদ খায়, গান গায়। ওরা লাফিয়ে ওঠে, বাহবা ওস্তাদ বাহবা। কাপ জমলে সনাতন উপস্থিত থাকতে পারেনি নেশার ঘোরে। ঘুম ভাঙার পরে সুবর্ণ ধিক্কার দেয় তাকে। সনাতন হাসে, মনে পড়ে। হঠাৎ ফজল বলে, জুবেদা বিবি চাপ দিচ্ছে, আপনি উঠুন, ঈশা পয়গম্বর সাজুন। সনাতন জানায়, এই ঘটনা সে জানে না। ফজল জানায়, আপনাকে আগাম জানার দরকার নেই, ওস্তাদজি যা বলার আপনাকে দিয়ে বলিয়ে দেবে। এরপরে এরই নাম আলকাপ। সনাতন টের পায়, সেও সমর্থ ওস্তাদ, গান বাঁধতে পারে, অভিনয় করতে পারে, কথার পিঠে কথা জুড়তে পারে। এই আসরে তার প্রমাণ দিতে হবে। সনাতন ধুয়ো বেঁধে নেয়, গান ধরতে পারে, হিন্দু মুসলমানের সম্প্রীতির গান গায়। ওস্তাদ ঝাঁকড়া প্রশংসা করে তার। এই সময় জুবেদা বেগম সুবর্ণ চোখ খোলে, অপরূপ কণ্ঠস্বরে বলে, কোথায়? আমি ঘুমিয়েছিলাম। ওস্তাদজি সনাতনকে বলে, বসে পড়ুন, কাজ শেষ। আলকে পেড়ে দিতে ওস্তাদজি শ্রোতাদের বলে, কেমন লোক দেখুন, কেমন প্যাট প্যাট করে আমার বেগমকে দেখছে, চলুন ঘর যাই। হাসির রোল ওঠে। সনাতন বিস্তস্ত হয়ে বসে পড়ে। কে একজন এসে বলে যায়, মাস্টার, আপনাকে একটি মেয়ে ডাকছে। অবাক হয় সনাতন। সনাতন যেতে মেয়েটি বলে, আমি সুধা, চিনতে পারছো তো? আমি সুধা। সুধার দিকে বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে সনাতন। ঝকমকে শাড়ি, জামা পরনে, গলায় হার, রুলি কানে পাশা, আলতা পরা পায়ে স্যান্ডেল। এটা সুধা আর সনাতনের সম্পর্ক বিবৃত হয়েছে। সুধা মেলা প্রাঙ্গণে অদৃশ্য হয়ে যায়। সনাতন তাকে খোঁজে, বৃথা মনে করে আসরে ঢোকে। দেখে সুবর্ণ আয়নার সামনে বসে মুখে পাউডার ঘষছে। তার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। সুবর্ণ একটু চোখ টিপে হাসে। কেমন যেন অশ্লীল মনে হয় সনাতন মাস্টারের, কিন্তু কিছু বলে না। সুবর্ণ তার হাতটা নিয়ে খেলা করছে। আসরে সামিয়ানার ছায়া, পদ্মফুলের মতো সুবর্ণের মুখটা, পুরুষ, অসম্ভব। মনের ভিতর মন আছে। সুবর্ণ বলে, আমার মেয়ে বলে সবাই ধরে নেয়। সনাতন হঠাৎ ধমকে ওঠে, রাখ ন্যাকামি, ভাল লাগে না। সুবর্ণ আহত হয়। একটা নোট বই খুলে গান লিখে নেয়। ওস্তাদ ঝাকসার কাছ থেকে লিখে নিয়েছে গানটা, খোট্টাই বুলির গান। মনকির ওস্তাদের আড্ডা গ্রামের ভিতরে, মুসলমান পাড়ার। সেখান থেকে চলে এসেছে ছোকরা নিয়ে। ওস্তাদ ঝাকসার দলে আড্ডা দিতে এসেছে। নন্দর সঙ্গে জমে উঠেছে, কারণ দুজনেই ছিলিমের ভক্ত। সনাতনকে সম্বোধন করে। সনাতনের লোকটা খারাপ লাগে না। শান্তিনিকেতনে গান করে এসেছে লোকটা, সেই গল্প বলেছে।
রবীন্দ্রনাথ বেঁচে থাকলে এই গানের কদর হতো। ওস্তাদ ঝাকসা মোড়ায় বসে ঝিমোচ্ছিল, হঠাৎ গুনগুনিয়ে ওঠে, ধন্য ধন্য বিশ্বকবি বিশ্বরে মাঝার। গান শুনে মনকির হোসেন ছুটে গিয়ে প্রণাম করে, ধন্য ধন্য হয়ে ওস্তাদজি। দুলে বাগাদি পাড়া ঘুরে, ছোট মাঠ, তারপর নদী। লোকে বেরিয়ে আসে ঘর থেকে। সবাই যেন সুবর্ণকে চেনে। কি সুবর্ণ, কোথায় চললে? সুবর্ণ মাথা দোলায় আর হাসে। শান্তির চাইতে সুবর্ণ ভালো, এ কথাও শোনা যায়। সনাতন ফাজলামি করে, সুবর্ণ শালা বলে রেগে যায়। সনাতন বলে, ওকে কি শালি বলবো? তুই কি মাগি নাকি? সুবর্ণ আরো রাগে, বলে, তবে রাত্রিরে কিস করলেন কেন সনাতন? আচমকা সুবর্ণকে চড় মেরে বসে। সুবর্ণের চোখ দিয়ে জল পড়ে, কিন্তু কথা বলে না। সুবর্ণকে কোনোদিন মারিনি। সনাতন জিনিসটা হালকা করতে বলে, ওস্তাদের হাতে মার খেতে হয় বলে মারলাম। দুজনের মানবিমান চলে। দুজনে সুধার বাড়ি যায়। পুরানো একতলা দালান বাড়ি, 51 সংসার। সুধার স্বামীর সঙ্গে পরিচয় হয়। পরিবেশটা ভালো লাগে না সনাতনের। সুধার স্বামীর নাম সাধুপদ বাবু। সুবর্ণের সঙ্গে সুধার আলাপ হয়। ঝকমকে কাঁসার গ্লাসের জল, প্রকাণ্ড কাঁসার থালায় অন্যান্য ব্যঞ্জন সুবর্ণ আর সনাতন খায়। খাবার পর বাইরের ঘরে বসে সুবর্ণ সুধার গান বাজনা নিয়ে কথাবার্তা হয়। সেজেগুজে আসো যাবার পূর্বে সুবর্ণ পায়ে ঝুঁকে প্রণাম করতে অভীষ্ট সনাতন ওকে জড়িয়ে ধরে চুমু খায়। সুবর্ণকে মোহিনী নটির মতো সুন্দর লাগে। সনাতন জানায়, তাকে তুই বহু মানুষকে পাগল করে দিবি, আমাকেও আজ পাগল করবি। সুবর্ণ কানের কাছে মুখ এনে বলল, সুধাতির জন্যে? সনাতন থমকে যায়। সুবর্ণ তার নাম দিয়েছে সোনা ওস্তাদ। সনাতন ভাবে সুবর্ণ তাকে নরকের পথে নিয়ে চলেছে। এই সময় কেউ একজন ডাকে। সনাতন জানতে চায়, কে ওখানে? জানায় সে এসেছে। সুধা জানায়, তুমি তো আমার ঘরকন্না ভণ্ডুল করে দিলে। সনাতন জানতে চায়, কেন? সুধা জানায়, কি জানি। সনাতন জানতে চায়, সে কেন এসেছে? সুধা চুপ করে থাকে, কাঁদতে থাকে। সনাতন কি করবে ভেবে পায় না। আবার একটা দিন শুরু হলো। কিছু পুরানো, কিছু নতুন। ওস্তাদ ঝাকসা সকালে 8টায় ফিরে চুপচাপ শুয়ে আছে। ফজল কি হয়েছে জানতে চেয়ে বাপাত্ত শোনাচ্ছে, জ্বর খেয়েছে। ফজল বলেছে, নাও জি। সে ঘোড়া রোগে ফের কাহিল হলো লোকটা। বারান্দায় ওস্তাদ ঝাকসা ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছে। স্বপ্নে শিমুল গাছের মাথাটা জ্বলে যাচ্ছে, বাজ পড়েছে। মেঘ ডাকছে, গঙ্গা তোলপাড়। গঙ্গার নয়, আসর। ঢপওয়ালি নাচছে নাকি শান্তি। মুখটা শান্ত, দেহটা ঢপওয়ালির। দুহাতে জড়িয়ে ধরেছে, সরে চলে যাচ্ছে চারপাশে। এক লোক আড়াল চায়, আড়াল। কি যেন ডাকে, ওস্তাদ, ওস্তাদ। ঘুম ভেঙে যায় ওস্তাদের। ধরফড়িয়ে উঠে বসে। কামের মারমূর্তি শরীরের ভিতর। মদনপুরের সুবিদ হোসেনের চণ্ডী তলায় বায়না নিয়ে এসেছে। মঙ্গলবার এক আসর গান দেবে পাইকার। ফজল আসে, সালাম জানায়, বায়না করে। সুবিদ জানায়, শান্তি চণ্ডীতলার তলে আছে, আপনি বললে শান্তি চুল ধরে আপনার কাছে হাজির করে দেব। ফজল লাফিয়ে ওঠে, বলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওস্তাদ ঝাকসা ধমকায়, চুপ বে, আমাকে ভাবতে দে। সুবিদ ফজলকে চা পান খাওয়ানোর জন্য নিয়ে যায়। এই সুবিদ শান্তিকে নিয়ে গেল ধরে। ফজল সুবিদ কথাবার্তা হয়। ঝিরিডাঙ্গার উৎসবের মরশুম চলছে। কাছারি বাড়ির উঠানে জটলা শোরগোল। মেলার পর শ্মশানে নীরবতা। আসিন সুবর্ণকে ডাকে। কাদের আলী পাশে শোয়, নানা রকম কথাবার্তা বলে। আনিস দই কিনতে গিয়ে ফিরে আসছে। সুবর্ণ খুব
বার বেড়েছে। সনাতনকে ডেকে নিয়ে যায়। অনিশ মিষ্টির দোকানে দুজনের মতো মিষ্টি অর্ডার দেয়। সনাতন আপত্তি জানায়। মনে পড়ে বহরমপুরে সুবর্ণকে ফিল্ম দেখাতে নিয়ে গিয়ে এক সময় প্রচুর মিষ্টি খেয়েছে। সে আনন্দ আলাদা। কাবুলের রান্না শেষ, সকলকে স্নান করে আসতে বলে। ওস্তাদ ঝাকসা আজ স্নান করবে না, শরীর খারাপ। সুবর্ণ ব্যাগ থেকে সাবান বের করে সাবধানে জামা গেঞ্জি তুলে তক্ষুনি গামছা জড়িয়ে নেয় গায়ে। যেতে যেতে ফজল এক টানে ওর গামছা খুলে দেয়। সুবর্ণ দুহাতে অকারণ বুক ঢাকে। সনাতন আর চোখে ডাকে, আশ্চর্য, ওরা থাকলো না। মনে ঝড় তুলে দিয়ে গেল। ওস্তাদ চলে গেল। কেন গেল? সুবর্ণ জানায় ওনার পালানি বিপক্ষে পায় না। ধনপতনগরে যাবে, সেটা জুটিয়ে পালা দেবে। কিন্তু আমাদের তো বলতে পারতো রে, তুই ছিলি, শান্তিটাও ফুরিয়ে উড়ে গেল যেত। সুবর্ণ অকারণ ঝাঁঝালো গলায় বলে, তাহলে আর ওনাদের কদর রইল কি? আপনারা ওস্তাদজিকে চেনেননি, আমি চিনেছি। ভানুকে নিয়ে লড়াই করবে ওস্তাদ। সনাতন হাসতে হাসতে বলে, এও হতে পারে, ভানুকে নিয়ে গেলে ওর বেশি টাকা থাকবে। সুবর্ণ বলে, আপনিও ম্যানেজারের মতো টাকা দিয়ে সব বিচার করেন। আপনার মতো মানুষ কেন আলকাপের দলে? আপনাকে মানায় না। তাহলে চলে যেতে বলছিস? সুবর্ণ চমকে ওঠে। যান? কি কথায় কি? মনকির ওস্তাদ নিজ মুঠে ধরেছে। ওটা মাত্র ব্যঙ্গ। টিকা টিপ্পনি নাচ শুরু হলো। খালি গায়ে কাপ শুরু হলো। কাপ জমে গেল। দুই ভাইয়ের পালা। আরেকটা পালা মনকির ওস্তাদ শুরু করলো। নুন চুরির কাপ। শেষ সাথে সনাতন আর রূপপুরের ঝরাদারে লড়াই। হঠাৎ থমকে গেল সনাতন। সুধা এসে দাঁড়িয়েছে। নাচে আজ পা ওঠে না। ওস্তাদজি ধনপতনগরে ফিরছে। মধ্যরাতে আবচাঁদ চরের পাশে ভাঙা নৌকা কাত হয়ে পড়ে আছে সূর্যধন মাঝি। ধনপতনগরের ঘাটের সামনে সূর্যধনকে ডাকে, কিন্তু নেশায় আচ্ছন্ন সূর্যধন সাড়া দেয় না। ওস্তাদ ঝাকসা আর ফজল। ওস্তাদ ফজল বহু কষ্টে জল ভেঙে নদী পার হয়। ঝাকসা মেজমোল্লান সুখলতার ঘরে হাজির হয়। সুখলতা দরজা খোলে। অবিন্যস্ত বেশবাস। আবার দরজা শব্দে বন্ধ করে দেয় মেজমোল্লা। মনে আঘাত পায়, মনে মনে খিস্তি দেয়। বড় মোল্লান কমলবাসিনী ঘরের দৌড়ে উপস্থিত হয়। ঘরের ভেতর অস্পষ্ট চেঁচামেচি আওয়াজ। কমলবাসিনী ভিতর থেকে কোন আওয়াজ দেয় না। ঝাকসা প্রসন্নের বাড়ি চলে এসেছে। প্রসন্নের এখানেও সে থাকবে না। বুকটা ধড়াস করে ওঠে। দলে শান্তি নেই, কথাটা রটে গেছে। আর বায়না দেবে তো লোকে। মদনপুর মহাটার আসন। শান্তিচরণের দলের বিপক্ষে ঝাকসা। প্রথম পালা শেষ হলো। সোনা মাস্টারের বাধা পদ গায়। শান্তিচরণ গান ধরে দেখা হলো, ভালো হলো, জীবন জুড়ালো। ফজলের পেছনে পেছনে হাঁটতে ওস্তাদ। ভাবে শান্তির মোহিনী চিঠির মাথায় খুন চেপে যায়। ফজলের কথাও দুর্বোধ্য মনে হয়। সলিম বাগড়ি দুর্ধর্ষ খুনে ডাকাত। পালিয়ে যাওয়া বউ ধরে আনা ওর পেশা। সুবিদ হোসেনের সলা মেনে নিয়ে শান্তিকে ধরে আনা হয়েছে। ওস্তাদ ডাকে, শান্তি উঠে বস। শান্তি আস্তে আস্তে উঠে বসে। শান্তি বলে, এ আমি চাইনি, বিশ্বাস করো, চাইনি। শুধু শুধু বল, তুই কেন পালালি? আমার ভয়ে? শান্তি শুধু বলে, গঙ্গা কি তুই অশুচি করেছিস? তোর টানে গঙ্গা এসেছিল? শান্তি জানায় তার টানে আসেনি, ওস্তাদ এর টানে এসেছিল। আপনি শুধু আমার কাছে শুতেন বলে, আমাকে চুমু খেতেন বলে গঙ্গাদি আমায়। ওস্তাদ বুঝে যায়। শান্তি কাঁদে। আমি কি করবো ওস্তাদ? ওস্তাদ কথা
খোঁজে, বলে শান্তি আমি আর গান করব না, বড় অশান্তির আগুন মনে। এখন ঘরে 2 বহু পুত্র কন্যা আছে, আমি বাবারে শান্তি। তবু সব ভুলে হঠাৎ গর্জে ওঠে ওস্তাদ, সব ভুলে তুই হারামি পুরুষ, বেশ্যাদের বাগারে ব্রহ্মচণ্ডাল সেজে বসে আছিস, ইত্যাদি যা পালা। আসর শুরু আগে কালা চাঁদ কিছুক্ষণের জন্যে অন্য মূর্তি হয়ে ওঠে, কারণ সে গুণিন হঠাৎ বলে, সুবর্ণ তো 1 নভেম্বরে অবিশ্বাসী মরবি, তুই মরবি রে সুবর্ণ। তখন মনকির দল আসরে চলে গেছে, সাঁওতাল পাড়ার দল তৈরি হয়েছে, কানা গুণিন দেহবন্ধন কর্ম। সে পাঁচিলের বাইরে হনহন করে এগোচ্ছে। আমির কালা গুণিনের কাছে জানতে পারে সুবর্ণ মাত্রা ছাড়াচ্ছে। সোনা ওস্তাদ দল ভাঙাবে। আমির আলী রেগে যায়, কালাচাঁদের প্রসঙ্গ বিবৃত হয়েছে। সুধা সনাতনের প্রেমের দৃশ্য, প্রকাণ্ড বটগাছের অন্ধকারে চলছিল কথাবার্তা চলছিল, সে কথা বিবৃত হয়েছে। সুবর্ণ সনাতনের ব্যাগ লুকিয়ে রাখে। একসময় সনাতন চলে যাবার জন্যে উদ্যত হয়, সুবর্ণ বাধা দেয়। আনিস মাতাল হয়ে আসে। সুবর্ণ আনিসকে জানায় সনাতন পণ্ডিতের বউ মানে সুধাকে নিয়ে পালাতে চায়। আনিস তাকে হিহির করে টেনে আনে। সনাতন সুধার প্রসঙ্গ বিবৃত হয়েছে। সুবর্ণ সনাতন ওস্তাদ ঝাকসার কাছে যাবার উদ্যোগ নেয়। সুবর্ণ এক অমূর্ত মায়া তাকে নিয়ে দেশে দেশে মৃদঙ্গ বাজে। আশা করছি এই আলোচনা শোনার পর তোমাদের মায়ামৃদঙ্গ উপন্যাস সম্পর্কে একটি সাধারণ ধারণা সৃষ্টি হয়েছে। মায়ামৃদঙ্গ উপন্যাসের মধ্যে যে আলকাপের কথা বারবার এসেছে, সে আলকাপটা আসলে কি এবং এর বৈশিষ্ট্যটা কি? এছাড়া সৈয়দ মুস্তফা সিরাজ যে বারবার পুরুষের প্রতি পুরুষের প্রেমের কথা বলেছেন, সেই বিষয় নিয়ে আমি পরবর্তী একটি ভিডিও তৈরি করছি। যদি তোমরা ইন্টারেস্টেড হও অবশ্যই দেখো। আর এই আলকাপটা যে কী সেটার জন্য একটা ছোট্ট হিন্টস বা ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি, একটু ধারণা এসে যাবে তার থেকে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সহিতে না পারি গো, বিয়ে কেন আমার হইল।